শক্ত করতে হবে। আমাদের এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যাবে না। আমরা সবাই আমাদের মতের বিরুদ্ধে যে আমরা সবাই এক হয়ে ভেদাভেদ বলে ধানের শীষে ভোট দিয়ে আখতার আলম ফারুককে জয়লাভ করাবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম বাদল সাহেবকে। প্রিয় ভাইরা আমার, এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা ৫ নং দেওখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফুলবাড়িয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ফুলবাড়িয়া থানা বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় ভাই, বারবার কারা নির্যাতিত নেতা জনাব আশিকুল হক আশিক ভাই, জনাব রুকনুজ্জামান সরকার রুকন সাহেব উপস্থিত আছেন। আপনাদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আমাদের বিশ্বাস, যিনি আগামী 12 তারিখ যিনি তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন সংসদে, ধানের শীষের প্রার্থী জনাব আখতারুল আলম ফারুক সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বমরহুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা দায়িত্ব পালন করেছেন, এই ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম ডাক্তার মজিবুর রহমান সাহেব, মরহুম তারামন্ডল সাহেব, মরহুম আব্দুল খালেক সাহেব, মরহুম আব্দুল মতিন সরকার সাহেব, মরহুম নুরুল ইসলাম রাম সরকার সাহেব, মরহুম মুআজ্জেম হোসেন মন্ডল সাহেব, মরহুম আব্দুর রহমান আরবি সাহেব, মরহুম আব্দুর রৌফ সাহেব, আমার সহযোদ্ধা বন্ধু যিনি 14 সালে আন্দোলন করতে গিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটির কোলে ঢলে পড়েছিলেন, লক্ষ্মীপুরের সাবেক সভাপতি দেওখোলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী মাহমুদ হাসান সাহেব সহ অনেক যারা প্রয়াত হয়েছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা, আমার সাথীরা আমার, আপনারা আমরা যারা এই দেশে বসবাস করে থাকি সকলেই অত্যন্ত নরম মনের লোক। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন তারা সবচেয়ে বেশি নরম মনের লোক। এর জন্য যে বিগত 17টি বছর শুধু নয়, 1961 বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি যারা এই দেশের মাটি ও মানুষের সাথে ছিলেন, বেগম খালেদা ছিলেন, জিয়া রহমান ছিলেন, তারেক রহমান আছেন, আপনারা আছেন, সকলেই কিন্তু অতীত ইতিহাসগুলি ভুলে যান। ইতিহাসের একটি কথা আমি বলতে চাই না, বলবো না। আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব রুকনুজ্জামান সরকার সাহেব এখানে বক্তব্য রাখবেন। একটি কথা বলতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে, উনার বক্তব্যের সময় আপনারা সকলেই কি এখানে থাকবেন কিনা বলেন? দুই হাত তুলে বলি আমরা, দুই হাত তুলে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আজকে দুপুরবেলা যখন ভাত খাইতে বসেছি, আমার মিসেসকে দেখলাম ক্রমোন্নত অবস্থায় ফেসবুক দেখছেন এবং আমি ভাত খাচ্ছি বেড়ে দিচ্ছেন। আমি বললাম, আপনার চোখে জল কেন? উনি শুধু একটি কথা আমাকে বললেন, যে কথাটা আমার প্রাণে লেগেছে, আমার হৃদয় লেগেছে। উনি বললেন, আমার 2টি সন্তান, আপনি যদি বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসেন, এই মাছের কল্লা যদি একটা থেকে থাকে, আমি যদি আমার ছেলেকে দেই, আমার মেয়ে যদি রাগ করে বসে থাকে, আমার কিছু করার থাকবে না। সে যদি রাগ করে চলে যায়, আমার কিছু করার থাকবে না। আমার চোখ দিয়ে শুধু পানি বের হবে, পানি বের হবে, পানি বের হবে। এই জন্য বলেছেন, বেশ কয়েকজন মনোনয়ন চেয়েছেন ফুলবাড়িয়ার মানচিত্র থেকে। আজকে আমাদের অভিভাবক, আমাদের যিনি দায়িত্ব পালন করছেন দল থেকে, তারা যাকে মনোনয়ন দিয়েছে, তাকেই তো আমাদেরকে মেনে নিতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার এই মিসেসের কথাটা এই জন্যই বললাম, তিনি নিশ্চয় ফেসবুকে দেখে থাকেন কিছু কিছু লোক ফুলবাড়িয়ার, এমনকি এই দেওখোলা ইউনিয়নের, এমনকি আমার ওয়ার্ডে থাকতে পারে, যাদেরকে নিয়ে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে দেখেছি, ঢাকা শহরে হাইকোর্টের হাজিরা দিয়েছি, ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, নিজেদের সাথে কথা বলতে পারে নাই। তারা যখন এই ধানের শীষের বাইরে কথা বলে, তখন আমাদের চোখের জল ছাড়া কিছুই থাকতে পারে না। বন্ধু আমার, সাথী আমার, অপরাধ থাকতে পারে ইউনিয়নের দায়িত্ব পালন করতে গিয়ে, আমার অপরাধ থাকতে পারে ইউনিয়নের দায়িত্ব পালন করতে গিয়ে বাদল সাহেবের। আমরা যদি অন্যায় করে থাকি,
আপনাদেরকে সাক্ষী রেখে মাফ চাইছি, আপনারা মাফ করে দেবেন। সকলে ধানের শীষের সাথে থাকেন, অতীতকে মনে রাখেন। আপনি যদি আজকে এই ধানের শীষের সাথে বেইমানি করেন, অন্য প্রতীকে ভোট দেন, আপনার পরিবার, আপনার সন্তান কিন্তু এই কথাটা খেয়াল রাখবে। কারণ তিনি দেখেছেন বিগত সময়ে বছরকে বছর আপনি মিছিল করেছেন, মিটিং করেছেন, মামলার আসামি হয়েছেন, পরিবারকে নির্যাতন করেছেন অন্য লোকে, সেগুলো দেখেছেন, নিজে নির্যাতন হয়েছে। অথচ আপনার বিচার যদি অন্য প্রতীকে যায়, আপনার পরিবার আপনাকে অবিশ্বাস করবে। এই লোকটা নীতিবান নয়, এই লোকটা নীতিবান নয়। ঘরের স্ত্রী বলেন, মা বলেন, বাপ বলেন, যাকেই বলেন না কেন, তারা আপনাকে অবিশ্বাস করবে। 3 মাস, 6 মাস, 7 মাস পরে যখন আমি আপনাদের বাড়িতে যাব, যারা এই ধানের শীষের সাথে এখনো পর্যন্ত নেই, তাদের কাছে গেলে তার স্ত্রী বলবে নির্বাচনের পরে, কার কাছে এসেছেন, এটা একটা আস্ত বেঈমান। আপনার স্ত্রী বলবে আপনাকে, আপনার সন্তান বলবে এই লোকটা আস্ত বেঈমান। আমি যদি জিজ্ঞাসা করি এই কথাটা বললেন কেন, তখন বলবে সে তো সারা বছর করেছে ধানের শীষের নির্বাচন, বিএনপির নির্বাচন, ভোট দিয়েছে অন্য প্রতীকে। তাহলে আপনি আপনার পরিবারকে ঠকালেন, আপনি নিজে ঠকলেন। এখন ধানের শীষ পাস করবে, চ্যালেঞ্জ করে। শুধু বিএনপির লোক দিয়ে বলতেন অন্য ভোটের প্রয়োজন হবে না। বন্ধুরা, আমার সাথীরা আমার, আরেকটি কথা বলতে চাই। এক ব্যক্তিরা বলেন সব দল দেখেছে, নৌকা দেখেছে, ধানের শীষ দেখেছে, নাঙ্গল দেখেছে, আমাদেরকে একটু দেখেন। বন্ধুরা, আমার সাথীরা আমার, যারা রাজনীতি করেন, বই পুস্তক পড়েন, তারা জানেন 1947 সালের এই দলটি কিন্তু ছিল ভারতের পক্ষে, 1971 সালে এই দলটি ছিল পাকিস্তানের পক্ষে। নাম প্রকাশ করতে চাই না। তারা বলে ওখানে ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে, সেটাও বলতে চাই না। 2001 সালে এখানে যারা জসিম স্যারকে ভোট দিয়েছেন 4 দলের পক্ষ থেকে, তার প্রতীক ছিল দাঁড়িপাল্লা। আমরা যারা বিএনপি করতাম জোটের পক্ষ থেকে ভোট দিয়েছি। তাহলে আমরা যারা বিএনপি ফুলবাড়িয়া করি, আমাদের তো অবশ্যই বেহেশতের টিকিট কিনা হয়ে গেছে, নাকি বলেন? নতুন করে তো কিনতে হবে না। 2008 সালে 4 দলীয় জোটের পক্ষ থেকে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের লোকজন কিন্তু ধানের শীষ দিয়ে নির্বাচন করেছিলেন। তখন কি বেহেশত কোথায় গিয়েছিল? ধোঁকাবাজি, ভাওতাবাজি, গুনাহ করাচ্ছে, গুনার ভাগীদার হচ্ছেন। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করেন। আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যক্তির কাছে হেরে যেতে পারে না, দল ব্যক্তির কাছে হেরে যেতে পারে না। এটা সংসদ নির্বাচন, সরকার গঠনের নির্বাচন। এই নির্বাচন কারো ব্যক্তিগত সম্পদ নয়। দল থেকে ভোট দেবেন, দলীয় লোক প্রতিনিধিত্ব করবে, স্বতন্ত্র বলতে কিছু নেই। দাঁড়ানোর সুযোগ আছে, দাঁড়িয়েছে। ভোট নেওয়ার এবং দেওয়ার অধিকার আপনার আমার দেয় নাই। প্রত্যেকটা ব্যক্তি দল করেন। সবার শেষে একটা কথা বলবো, এই এত অঞ্চলের লোকজন বিগত সময়ে আমার দলের 29 জন ব্যক্তিকে হয়রানি করেছেন, বিভিন্ন হামলা মামলায় হয়রানি করেছেন। সকলকে আমি অন্তত পক্ষে ক্ষমা করে দিয়েছি, আপনারা ক্ষমা করে দেন। 2-1 যারা বেশি অপরাধ করেন তার বিচার করবেন প্রচলিত সরকার। তাদেরকে বুকে টেনে নেন, বলেন ভোট দেওয়ার জন্য, তারাও যেন আমাদের কাফেলে শরীক হয়। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করতে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আশিক ভাইকে। আশিক ভাই আসলে অনেকক্ষণ বক্তব্য দিতে সময়ের অভাবে দিতে পারে নাই। আসলে আমরা কি কথা বলবো না, নেতৃবৃন্দের কথা বলবো। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা দেওখোলাতে যারা বসবাস করি, যারা বিএনপি করি, আশিক ভাই আমাদের নেতা, আমরা আশিক ভাইয়ের সাথে রাজনীতি করতাম। সভাপতি আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব রুকনুজ্জামান সরকার রুকন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার
সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, আপনাদের সকলের প্রার্থী জননেতা জনাব আব্দুল আলম ফারুক ভাই সহ উপস্থিত ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ফুলবাড়িয়া উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় দেওখোলাবাসী সর্বস্তরের উপস্থিতি, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সময় সংক্ষিপ্ত, আজকে বক্তৃতা করবে না। আশিক ভাই মশিউর রহমান মূল্যবান বক্তৃতা দিয়েছেন, আমি দুই চারটা কথা বলবো। আশিক ভাই বক্তব্য বলেছেন, এখানে আমরা যারা বিএনপিকে এবং ধানের শীষকে যেন আমরা না ঠকাই, আমিও সেটি বলতে চাচ্ছি। আমরা যারা বিগত কিছুদিন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম, যারা আমরা ফুলবাড়িয়া উপজেলা বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি মনোনয়নের জন্য, আমাদের সেখান থেকে আজকে মনোনয়ন পেয়েছেন আমাদের বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল আলম ফারুক ভাই। আমি মনোনয়ন যেমন প্রত্যাশী ছিলাম, এখানে ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম সাহেব, ডাক্তার সাইফুল ইসলাম সাহেব চেয়েছিলেন, কিন্তু আমরা যত ক্যাম্পেইন করেছি, যত জায়গায় এসেছি, আপনাদের দেওখোলাতে আমরা এসেছি, আমরা কিন্তু তখন বলেছি কি যে আমরা অন্য কোনো জায়গায় অন্য কারোর জন্য ভোট চাই। আমরা বলেছিলাম যে আমরা ধানের শীষের জন্য ভোট চাই, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, আমরা বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই। তখন বেগম জিয়া জীবিত ছিলেন। কাজে আমি একটি কথা বলবো, আমরা যে যেখানে থাকি, যে অবস্থানে থাকি, রাজনীতির মাঠে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, আমরা কিন্তু দিন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি করি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে চলে গেছেন, তার আদর্শকে আমরা ধারণ করার চেষ্টা করি। এবং আজকের বিএনপির নেতৃত্ব আমাদের উপজেলাতেই হবে, এ নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো অবকাশ নেই। আমি আর দুই তিনটি কথা বলবো যে আমাদের যদি জয়লাভ করতে হয়, তাহলে কি আমাদেরকে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে না? আমাদেরকে সবাইকে এখানে যারা আমরা উপস্থিত আছি, তারা তো আমরা তো সবাই ভোট দেবই এবং আমাদের মা বোনদের কাছে আমরা যাব, তাদের কাছ থেকে ভোট চাবো, সেই ভোট আমরা সংগ্রহ করব। আমাদের কিন্তু মা বোনদের কাছে বা বাড়ি বাড়িতে যে দোকানে গিয়ে হাটি বাজারে যে আমাদেরকে ভোট চাইতে হবে, সাধারণ ভোটারদের কাছে কিন্তু আমাদের যেতে হবে। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা বসে না থেকে সকলেই যার যার এলাকায় যার যার ওয়ার্ডে আপনারা প্রতিদিনই ওয়ার্ড থেকে দুইটা তিনটা টিম করে সমস্ত ভোটারদের কাছে আপনারা পৌঁছবেন এবং তাদের কাছ থেকে আপনারা ভোট চাবেন। এখন শুধু ভোট চাওয়ারই ব্যাপার, রাজনীতি কোনো বক্তৃতা আমরা দেবো না, কাউকে আমরা দোষারোপ করতে চাই না। সকলকে, সকল ভোটারদের কাছে আমরা ভোট চাবো, সকলের ভোটই আমাদের প্রয়োজন। কাজে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবো যে আপনারা পুরুষ ভোটারদের সাথে সাথে আমাদের মহিলা বা বোনদের কাছে আপনারা যাবেন, তাদের কাছে ভোট চাবেন, ধানের শীষের পক্ষে তারেক রহমানের পক্ষ হয়ে আপনারা ধানের শীষের পক্ষে ভোট চাবেন এই প্রত্যাশা করে এবং দেওখোলা ইউনিয়ন বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। 12 তারিখ ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আপনারা দেখা হবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, মৌলানা বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেওখোলা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন ভাইকে। আমি নেতৃবৃন্দের কাছে বলতে চাই, দেওখোলা ইউনিয়নের 9টি ওয়ার্ড, একবার নয় 2-3 বার করে প্রতিটি ওয়ার্ডের সমস্ত বাড়িতে আমাদের নেতা কর্মীরা ফারুক ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য, ফুলবাড়িয়া পৌর শাখার সম্মানিত আহ্বায়ক
সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জনাব AKM শমশের আলী সাহেব, শমশের আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং দেওঘোলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, ময়মনসিংহের রাজপথের লড়াকু সৈনিক, বন্ধুবর রুকনুজ্জামান সরকার, আজকের এই অনুষ্ঠানে ফুলবাড়িয়ার গণমানুষের নেতা, ফুলবাড়িয়ার গানের শীর্ষের নমিনি, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার ফারুক সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ফুলবাড়িয়া পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং দেওঘোলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত সংগ্রামী ভাইয়েরা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা সারা ফুলবাড়িয়া তথা আজকের এই দেওঘোলা ইউনিয়নে আমরা যে নির্বাচনী জনসভা করছি, আমরা আপনারা সকলে মিলে আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে। বিগত ১৭ বছর আমরা যে কষ্ট করেছি, যে মামলা হামলার শিকার হয়েছে, তারা ভোগ করেছি। আজকে ৫ তারিখের পরে অনেক নেতৃবৃন্দ যারা ফুলবাড়িয়াতে ছিল না, আজকে তারা নির্বাচন করে আজকে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমাদের বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। যারা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে এখনো যারা বিএনপির বাইরে রয়েছেন, আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ফুলবাড়িয়া ধানের শীষের নমিনি এবং এই ধানের শীষকে আপনারা ১২ তারিখ সর্বাত্মকভাবে ফুলবাড়ি আসন থেকে নির্বাচিত করবেন এবং নির্বাচিত করে আমাদের চেয়ারপারসন তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী আমরা বানাবো। আজকে যদি আমরা ফুলবাড়িয়াতে ক্ষতিগ্রস্ত হই, তাহলে কিন্তু ফুলবাড়িয়ার যে সকল উন্নয়ন হবে সেখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হবে। কারণ অনেকে বলে আমরা বিএনপি করি, আমরা আবার আমাদেরকে দলে নিয়ে যাবে। যারা বলে তারা কিন্তু আমাদের দলের লোক না। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে গিয়ে ১২ তারিখ ধানের সৃষ্টি বিজয় করবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিতে পারি নাই, তার জন্য সকল নেতৃবৃন্দের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, ময়মনসিংহের রাজপথে যার পদচারণায় স্বৈরাচার হাসিনার কাপন ধরত, সেই যুবনেতা, সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার, রুকন ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রুকনুজ্জামান সরকার, রুকন। সবাই একসাথে, সবাই এই প্রতীক আছে, সবাই পিছন দিকে প্রতীক আছে, প্রতীক আছে, সবাই বলে একই সাথে তালি হবে, সবাই ধরে সবাই বসে চেয়ার খালি সাংবাদিক জাতীয়তাবাদী দল দেওঘোলা ইউনিয়ন সেনা কর্তৃক আয়োজিত আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় দল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী আমাদের মা বেগম খালেদা জিয়ার প্রার্থী জনাব তারেক রহমানের প্রার্থী
আখতারুল আলম ফারুকের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের যাকে ঘিরে অনুষ্ঠান আমাদের প্রিয় সহকর্মী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুক সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমাকে ক্ষমা করবেন কারো নাম না বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জোরে উত্তর দিন ভাই, আমি তো জোরে দিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই আমার বাড়ি কিন্তু ভাই এখানে আটটা যাওয়া যায় ভাই, আমার বাড়ি নাপুনিয়া। জিয়ার নেতৃত্বে মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, মানুষের কথা বলার জন্য আমরা আন্দোলন করেছি। এই বাংলাদেশে আপনারা কোনোদিনই শুনেন নাই বিনা ভোটে এমপি, বিনা ভোটে চেয়ারম্যান, বিনা ভোটে মেয়র, কিন্তু এই 17 বছরে আপনার ভোটটার কোনো প্রয়োজন পড়ে নাই। 17 বছরে আপনি ভোট দিতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন নাই, এমনকি যে দল সরকারে ছিল সেই দলের কর্মীরাও কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করে নাই। সেই অধিকারটি যিনি আমাদের ফিরিয়ে দিয়েছেন উনি আমাদের মা বেগম খালেদা জিয়া। একবার এখানে যারা এসেছেন, আমি অধিকাংশ লোকই বিএনপির সমর্থক বা কর্মী, আমাদের মতো কর্মী। একবার যদি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে 17 বছরে আমাদের কত কর্মী গুম খুনের শিকার হয়েছে, 17 বছরে এই ফুলবাড়িয়া দেওঘালায় আমাদের কত সহকর্মী তার বাবার জানাজা পড়তে পারে নাই, এই 17 বছরে কত সন্তান তার মায়ের পাশে চিকিৎসা করতে পারে নাই, এই 17 বছরে ডান্ডাবেরি পরে নিজের প্রিয় সন্তানকে তুলে নিয়েছেন। এই 17 বছরে আমাদের থাকবার কোনো জায়গা ছিল না। আমরা মনে হয় এই 18 মাসের সুখে 17 বছরের কষ্ট প্রায় ভুলতে বসেছি। সবচেয়ে বড় বেদনাদায়ক যে জায়গাটা আমার কাছে মনে হয় হয়েছে একজন বিএনপির কর্মী হিসাবে, আমাদের মা বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, উনি ইচ্ছা করলেই একটি রাজকীয় জীবনযাপন করতে পারতেন, উনি ইচ্ছা করলে লন্ডন গিয়ে অসুস্থ অবস্থায় তার ছেলের পাশে থেকে নিজের চিকিৎসা করাতে পারতেন। যে মনীষী নারী আমাদের মা সারা জীবন সংগ্রাম করেছেন দেশের মানুষের অধিকারের জন্য, যে মনীষী নারী আপনার প্রতি অধিকারের জন্য, আপনার পতাকার জন্য, আপনার মানচিত্রের জন্য ৬.৫ বছর ৭৫ বছর বয়সে একজন মা কারাগারকে বেঁচে দিয়েছেন, তবুও কারো কাছে মাথা নত করেননি। আগামী 12 তারিখের নির্বাচন আমাদের মায়ের ঋণ শোধ করার দিন। আপনি প্রশ্ন করেন যে মা আপনাকে জন্ম দিয়েছে, সেই মায়ের সঙ্গে যদি আপনি বেইমানি করতে পারেন, তো সন্তান হিসাবে কি আপনি কুলাঙ্গার না কুখ্যাত যদি আপনার কাছে? আরে এই আমার মা যিনি তিলে তিলে চিকিৎসার অভাবে জেলখানায় মারা গেলেন, যাকে চিকিৎসার জন্য তার পরিবার এমন কোন চেষ্টা নাই করে নাই, সেই মা তার 2 সন্তানকে উৎসর্গ করে দিলেন। আমার 2 সন্তান মৃত্যুবরণ করলেও আমার লক্ষ কোটি সন্তান এই বাংলাদেশে আছে, আমি এদেরকে রেখে কোথাও যাব না। আর আজ 12 বছর আজকের এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের শুনতে হয় আমাদের বিএনপির অনেক নেতা কর্মীরা, আজ বিএনপি নামধারী অনেক পদধারী লোকজন আজকে বিএনপি ধানের শীষে নির্বাচন করে না। এটা আমার মায়ের সাথে বেইমানি, এটা আমার জন্মের সাথে বেইমানি। আমি আখতারুল আলম ফারুককে আমি চিনতে চাই না, আখতারুল আলম ফারুককে আমি জানতে চাই না। এটা আখতারুল আলম ফারুকের পিতার মার্কা না, এটা আমার পিতা শহীদ জিয়ার মার্কা, এটা আমার মা বেগম খালেদা জিয়ার মার্কা। এই মার্কা
আজকে আক্রমণ ভারতকে দিয়েছে, কালকে আপনাকে দিবে। আপনি ভুলে গেলেন যে এই 12 তারিখটার জন্য আমাদের মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই 12 তারিখটার জন্য তারেক রহমান নিজের আপন সহোদর ভাইয়ের কবরে মাটি দিতে পারলেন না। এই 12 তারিখটার জন্য অসুস্থ মায়ের পাশে একদিন বসে চিকিৎসা করার জন্য মায়ের সেবা করতে পারলেন না। আবার বলেন আমরা বিএনপি করি। আমিও তো প্রার্থী ছিলাম, এত বড় দল প্রার্থী তো থাকবে। যারা বলেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, আমার তাদের কাছে একটা প্রশ্নটা আপনি আপনাকে করবেন, আমার কোনো দরকার নেই। যার কথা বলছেন সেই 17 বছরে সেই পার্বতী বা সেই জন একটা দিন বিএনপির পক্ষে একটা দিন আমার মায়ের মুক্তির জন্য কোথাও একটি মিছিল সমাবেশ করেছে কিনা? আজকে মায়া কান্না শুরু হয়েছে। আমার মাকে একটি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রাখা হলো, সেদিন তার মনে হলো না উনি বিএনপি করেন। আমার মাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হলো, সেদিন উনার মনে হলো না উনি বিএনপি করেন। আজ 12 তারিখকে সামনে রেখে মনে হলো উনি বিএনপি তো করতে রেখে। আগামীকাল ফারুক সাহেবের স্ত্রী ফারুক সাহেব না থাকলে যদি বলেন যে আমি বিএনপি, এটাই তো আমরা মানি না। উনি যদি দল করতেন, উনি যদি দলের সঙ্গে আমাদের রাজনৈতিক কর্মী থাকতেন, আমাদের আপত্তি থাকতো না। আপনারা আমার কাছে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে এই বিষয়ে আমার আছে। আমি তো প্রথমে বলেছি, আমার কথা শোনার পরে যদি আপনাদের মন না চায় আপনারা এসে ভোট দিবেন না, আমাদের কোনো আপত্তি নাই। এটি বাংলাদেশ, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিবেন। আমরা তো আর ওই আগের উপরে ফিরে যাবো না। আমরা যাবো আপনি আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেন। তবে আপনি মনে করেন যে এই মহিষী নারী কবরে শুয়ে তার সন্তান এই বাংলাদেশ পরিচালনা করছে, তার সন্তান এই অসহায় মানুষদেরকে নেতৃত্ব দিচ্ছে, তার স্বামীর স্বাধীন করা দেশে তার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমার মায়ের ঋণ শোধ করার জন্য ইনশাআল্লাহ আপনারা ধানের শীষে ভোট দিবেন। প্রিয় জয়পুরবাসী, আমাদের মনে রাখতে হবে 17 বছরটির কথা। 17 বছরের কথাটি আমাদের অনেক মনে রাখতে হবে। আজকে যদি আমাদের প্রার্থী উনি যদি আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে নামতেন, আমি কথা আপনার সঙ্গে বলতাম না। উনি যোগ্য না অযোগ্য সেটি আমার কাছে কোনো প্রশ্ন নাই, কিন্তু উনি অযোগ্য হিসাবেও কিন্তু 17 বছর এই মানুষগুলোর সঙ্গেই ছিলেন। এই 17 বছর উনি খালেদা জিয়ার মুক্তির মিছিল করেছেন, এই 17 বছরে উনি খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, এই 17 বছরে উনি হরতাল করেছেন, ময়মনসিংহের রাস্তায় করেছেন, ফুলবাড়িয়াতে করেছেন। হয়তো উনি আপনার দৃষ্টিতে অযোগ্য, কিন্তু উনি তো এই দলের সঙ্গে ছিলেন। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরকে আপনারা দীর্ঘদিন যাবৎ দেখেন বলে আমাদের দুষ্কৃতিগুলো আপনাদের চোখে পড়ে। আর প্যাকেট করা ভাষ্য থেকে জিনিস বাই করলে এটা মধ্যে ধোঁয়া পড়ে না, ময়লা পড়ে না, চকচক করে। তখন আমাদেরকে ভুলে যায়, আমাদের চেহারা কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। আর ওই প্যাকেট করা বক্সের ভিতরে থেকে বের হয়, তাকে তো দেখতে একদম চকচক করে। তখন বলে এই লোকটা তো ভদ্রলোক। তখন তার সঙ্গে তো আপনার কোনদিন চায়ের দোকানে দেখা হয়নি, তার সঙ্গে তো আপনি কোনদিন ফুটপাতে বসে একসঙ্গে বিএনপির মিটিং শুনেননি। আমি আপনার সঙ্গে পথ চলেছি, 10 দিন ভালো ব্যবহার করেছি, একদিন হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছি। আর যার কথা আপনি ভালো বলছেন সে তার সঙ্গে তো আপনি একদিন পথই চলেননি। এই জায়গাটায় আমাদের বিবেচনা করা খুব জরুরি, খুবই জরুরি। ফারুক সাহেব এমপি হতে না পারলে ফারুক সাহেবের কি হবে? ফারুক সাহেব ঢাকা চলে যাবেন, মাঝে মাঝে ফুলবাড়িয়া, যেহেতু উনি মারা গেলে ফুলবাড়িয়া কবর হবেন, বাপ বাড়ির বিটা আবার আসবেন, কিন্তু এই ফুলবাড়িয়াবাসী বঞ্চিত হয়ে যাবে, এই দেওঘরাবাসী বঞ্চিত হয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে যে দ্রুতগতির ট্রেন বাংলাদেশে চলবে, সেই ট্রেন থেকে ফুলবাড়িয়ার মানুষ পিছনে পড়ে যাবে।
এখানে আবেগের কোনো জায়গা নাই, এখানে অনুভূতির কোনো জায়গা নাই। আমাদের এই দলটা অনেকগুলো পরিবারের উপর, রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখানে বক্তৃতা করছি। আমি যখন ডান থেকে তাকিয়ে দেখি আমার পাশে যে কর্মীটা মিছিল করেছে তার একটা হাত নাই, তার একটি পা নাই, তার কাছে আমাদের বক্তব্য কি? তার কাছে আমাদের সান্ত্বনার ভাষা কি? আপনি সুস্থ অবস্থায় আজ আমার মায়ের প্রার্থীর সঙ্গে বেইমানি করবেন, আর যে আমার মায়ের আন্দোলন করতে গিয়ে হাত নাই, পা নাই, চোখ নাই, মনে রাখবেন আশিক ভাই বলেছে পরিবার একদিন আপনাকে বেইমান বলবে। আপনার পাশের বাড়ির লোক আপনার জানালায় দাঁড়িয়ে বলবে একজন বেইমানের জানালা করতেছি। এই দল আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, এটা যেমন সত্য, এই দল আমাকে রূপন বানিয়েছে, আমাকে জন্ম দিয়েছে সত্য। আমি যদি এই দলের সাথে বেইমানি করি তাহলে আমার জন্মের সাথে বেইমানি করা হয়। দয়া করে আমার যে সকল সহকর্মী বন্ধুরা এখনো আমার দিকে রাগ করে, বাদল সাহেবের দিকে রাগ করে, আশিক সাহেবের দিকে রাগ করে, ফারুক সাহেবের দিকে রাগ করে আজকে পর্যন্ত ধানের শিশির মিছিল করতে শরম পাচ্ছেন বা লজ্জা পাচ্ছেন, আপনাদের অনুরোধ করি ভাই, আমাদের কত কত শহীদের উপরে এই দল, এই মার্কা, অভিশাপ নিয়ে না ভাই। এই দল ডুবা, দল অন্ধ, চোখেও দেখে না, কথাও বলে না, কিন্তু অভিশাপটা কিন্তু বড় আকারে দিয়ে দেয়। পৃথিবীতে কোন মুনাফিকের জীবনের শেষ সমাপ্তি ভালো হয় না। আর পৃথিবীতে ইমানদাররা বীরের বেঁচে মরে আমার মা এবং খালেদা জিয়া মৃত্যুবরণ করে প্রমাণ করেছেন ইমানদারের মৃত্যু মানুষ কিভাবে সম্মান করে। বেগম খালেদা জিয়া জানালা প্রমাণ করে দিয়েছে ইমানদাররা কিভাবে মৃত্যুবরণ করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বেঈমান হয়ে মরবেন না ইমানদার হয়ে মরবেন? ফারুক সাহেবের প্রশ্ন এখানে আমি একবারও আমার কাছে নাই। আমার কাছে প্রশ্ন আমার মা ধানের শীষ, এর মধ্যে কেউ নাই। এখানে ফারুক সাহেব এমপি হবে, তারেক সাহেবের প্রধানমন্ত্রীর একটা সিট পাবে। আমার লক্ষ্য এটাই, আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত। ফারুক সাহেব জায়গাটা আমি যদি আপনাকে বসাই দিই, কালকে আপনার বিরুদ্ধে 10টা লোক কথা বলবে। চেয়ারটাই এমন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক জনপ্রিয়তা মানুষ চেয়ারে বসে, পরে যখন ফেরস্ত হয় তবলিগ করে, তারপরে তার কিছু দোষ হয়, পরে চেয়ার পুরুষকে কিছুটা দায়ী করে দেয়। যাই হোক, আরেকটা বিষয় বলা খুব জরুরি। আরেকটি দল আছে, আমি গতকালকে দেখছিলাম, আমরা কিন্তু আমাদের নেতা প্রথম দিনই তারেক রহমান নিয়োগ করেছিলেন যদি রংপুরে যে আবু সাইদের কবর জিয়ারত করে তারপরে আমরা হ্যাবুটের পক্ষে প্রচার করব। এটা নিয়ে দেখলাম একটি দল, ওই যে কি ব্যাসদের টিকিট পকেটে রাখে, হাতে রাখে, ঘাড়ে রাখে, মাথায় রাখে, ওই দল বলতেছে যে এরা হ্যাবুটের পক্ষে না। আমি এই যদি কোনো মুফতি সাহেব থাকেন, আমার ওনার কাছে প্রশ্ন, উনি আমাদের নামাজ পড়ান ইমাম সাহেব, ওই মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন তো উনি পেয়ে যাবেন কি জানেন কিনা, উনি নিজে যদি পেয়ে যাবেন উনি জানেন কিনা। আমি এই বিষয়ে ময়মনসিংহের সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি তালতলা মসজিদের হাবিব হুজুর সাহেব, অনেকে তার নাম শুনছেন, আব্দুর রহমান হাবিব হুজুর, উনি আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের দায়িত্বশীল মুরব্বী। আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম, উনি বলছে যে আমি দুদকে যাবো কিনা আমি শিওর না। উনি দুদকে যাবেন কিনা, ওনার কোন কর্ম ভুল হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বেহেশতের মালিক কে? বেহেশতের মালিকটা কে? গতকালকে দেখলাম আমাদের মধুপুরের পীর সাহেব, অনেকে নাম শুনছেন, সে ফখরুল নবুয়তের বাংলাদেশের আমির। বাংলাদেশে এখন 2 জন দিল্লি বুজুর্গ আছেন যারা বাংলাদেশে ইসলাম ধর্মের বিশ্লেষণ দেয়, আমাদের নেতা, আমাদের মুরব্বী। একজন লোক এই মধুপুরের পীর সাহেব, আরেকজন লোক হেফাজত ইসলামের আমির মহিনুল্লাহ মনে করি, অনেকে নাম শুনছেন। মধুপুরী সাহেব বক্তব্য রাখবেন,
জামাতরে ভোট দিলে ইসলাম থাকবে কিনা তার প্রশ্ন আছে। জামাতরে ভোট দিলে ইসলাম থাকবে কিনা তার প্রশ্ন আছে। আর মহিবুল বাবা মনোহরি সাহেব বললেন যে মৌদুদি ইসলাম তো সৌদি আরবের নয়, বাংলাদেশের নয়, তাহলে এই ইসলাম আমরা গ্রহণ করতে পারি না। এখন এই বিষয়টা পাল্টে আসি। এখানে মহিলা আমার মা বোনরা নাই, আপনারা যারা আছেন প্রত্যেকেরই মা মেয়ে বোন সবাই আছে। এদের একটা জায়গায় এদের একটু সমস্যা হচ্ছে, এই গ্রামের ভাষায় করে দিচ্ছে মনে করি নেবে। তার 25 তারিখ আইসা 300 মিনিট একটা বক্তৃতা করছিল যে আমাদের যে মা আমাদেরকে লালন পালন করে নিজের কোন সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদেরকে বড় করেন, ওই মা যখন বড় হয়ে যায় তখন তার কোনো আয়োজন থাকে না। একটা পান খাইবার মন চাইলে হয় স্বামীর কাছে চায় আর পুরার কাছে চায়। তারেক সাহেব ওনার মাথায় এটা ধরছে, ওনার মায়ের মতো, ওনার মা বেগম খালেদা জিয়া কিন্তু মেয়েদের প্রথম বাংলাদেশে এসএসসি অবতীর্ণ করেছিল, এসএসসি করতো মেয়েদের শিক্ষিত করবার লাগে। তার ছেলেদের তো উনি ঘোষণা করলেন যে আমার প্রত্যেক মায়েরা গৃহকর্তী, পুরুষরা কিন্তু ভাই, পুরুষরা মন খারাপ করে কিছু করার নাই, গৃহকর্তীরা প্রতি মাসে 1 তারিখ 2,500 টাকা পাবো, 2,500 টাকার সমমূল্যের জিনিসপত্র নিতে পারবো। এরা তার চিন্তা করে দেখছে যে এরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বিভিন্ন নেতারা লুটপাট করতে পারে। উনি হিসাব করে দেখছে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, তারেক রহমানের পরিবার সহ। উনি এই 4 কোটি পরিবারের দিবেন। তারেক রহমানের স্ত্রী পাইব, ফারুক সাহেবের স্ত্রী পাইব, আমার স্ত্রী পাইব, আপনার স্ত্রী পাইব। জাল লাগে নিব, জাল লাগে নিত না। কাজে এরকম গম্ভীর নাই যে আমাদের এই ইউনিয়নের মেম্বার ভালোবাসে না, এদিকে আমি হয়তো এরকম কিছু না। তাই হিসাবে চিন্তা করলেন। এই চিন্তার পরে ওই যে বেহেস্তে টিকিট পেছে দল এরকম চিন্তা করলো যে আমার মা বোনেরা এমনি খালেদা দিয়ে ছবি দেখে ভালো হয়ে যায়। অনেক 2,500 টাকা ঘোষণা করতে বুড় একটা আমরা হইতাম না। এরা বললো কি ফুলবাড়িয়ে জানবো মুক্তারা সরবলি যাবে, কত খুব মনে নিতে পাই মা বোনটা কোন লাগবো। আমাদের মা বোন একটু সহজ সরল, অনেক জায়গায় একটু শিক্ষা কম, অনেক জায়গায় একটু দরিদ্রতাও আছে, সব মিলায় ফুলবাড়ির দায়িত্বে থাকবে। এখন পর্যন্ত আমার কি চলে, বদলি চলে, বদলি ওই রাজনৈতিক দলে কিন্তু বদলি চলে। আমার বাবার জীবনে হচ্ছি না, কোন রাজনৈতিক দলে বদলি চলে, অমর দল আবার বদলি চলে। ফুলবাড়ির থেকে আমরা মহিলাম ফুলবাড়িয়া আমি 4-5 জন করে মহিলা যাবো বাড়ি। প্রথমে যায় কি কজন বাচ্চা কাচ্চা কি অবস্থা জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করে প্রথমে করবো যে আমরা তো ভাই আগে আওয়ামী লীগেও দেখছি, বিএনপিও দেখছি, আমরা নতুন একটা দল, দেশটা খুব ভালো চলা যায়। আর এইবার দাঁড়াই ভোট দিলে আমি কিন্তু প্রায় পেঁয়াজ চলে শুনি। আর আগে যারা দিচ্ছে এরা পেঁয়াজের মধ্যেই আছে। ওই আমার মা বোন একটু দুর্বল হইল, বলে মনে করবো যে 12 তারিখ তো ভোট, আপনার তো ঠেলাঠেলি সংসার, আপনি একটু আইডি কার্ডটা দেন আর বিকাশ নাম্বারটা দেন। ওই ভোট অনেকের মধ্যে তো কইছে এর মধ্যে আইডি কার্ড আর বিকাশ নাম্বার। এটা নিয়ে আমার দল একটা গবেষণা করছে, এটা কারণ কি বিকাশ নাম্বার চাইতে পারে, আমি আপনার কিছু টেহা আমার বেশি এসে দিয়া এটা আমি বিকাশ নাম্বার দিতে পারি। বা মনে করলো যে ওই থানা রসি করলা হয় বালা থানা পোস্টিং নিলে বেশি টেহা দেয়, পোস্টিং আনে পাবলিকের বাইরে হেঁটে উড়ায়, হেঁটা উড়ায় যেটা ভাই দেয় ওটা আবার একটু লাভ করুন লাগে। 25 লাখ টাকা ইনভেস্ট করলে 50 লাখ উড়ান লাগে, তো ভালো হয়ে দিত না। আমার বুকের মধ্যে বাইরে টেহা উড়াইব। ওরা বলছে কি ওই যে তারা প্রমাণ যে করে 2,500 করে টেহা দেন, ভোট তো শেষ। ওই মহিলা আইডি কার্ডটা নিব আর ইটা নিব বিকাশ নাম্বার। 10 তারিখ কিংবা 11 তারিখ তার মোবাইলে বিকাশে 4 থেকে 4,500 5,000 টাকা পর্যন্ত আসবে। তো মহিলা মানুষ তো টিয়া পাইছে 5,000,
একদিন করে ভোট দিয়ে কথা করে 13 তারিখ ওই যে দলরা এখন মিনিমাম প্রত্যেকটা থানার মধ্যে আমি খবর নাই বিষয় কথা কই আমি বিষয় করি যে প্রত্যেকটা থানার মধ্যে এখন 8-10টা করে এনজিও আছে, দুটো থেকে সমিতি আছে এখন। আপনি খবর নেই দেখেন প্রত্যেক থানার মধ্যে এখন 8-10টা এনজিও আছে আর 2-4টা সমিতি আছে। ওই আইডি কার্ডটা জমা রাখা ওই আইডি কার্ডের বিপরীতে তারা 5,000 টাকা লোন দিব। শর্ত থাকবো যে 12 তারিখের আগে ইতিহাস আউন দিত না। 12 তারিখ তো ভোট কার্ড দিয়ে ভাই 13 তারিখ কিন্তু যায় ভাই হাজির এই নিয়ম সমিতির লোক কি যে আনলো এদিকে আপা আমাদের টেনিস সমিতি যান আইডি কার্ড আমি কেন টেয়া দিলাম কয়েকটা আমি আইডি কার্ড আমরা চাইলো কেমনে আমরা 5,500-6,000 হয়েছে টেয়া লাগবে টেয়া লাগে বেটি 10 বন্ধ করবো যারা কাছে হ্যাঁ টিকিটটা বেঁচে গেল হ্যাঁ গেছে আমার মুখে গেছে হ্যাঁ বুঝতে পারবো তো আইডি কার্ডটা কার থাকলো হ্যাঁ কিন্তু আমার মা বলে দিব লাগবো এমনি কমবে সমিতির লোকজন কেমনে এই গাড়ো বয়ে থাকে আপনার জানুন হ্যাঁ কিন্তু গাড়ির মধ্যে বয়ে থাকবো তেয়ার আমার দিন এটা এই মুনাফেক চলে কাম এরা কিরম মুনাফেক তুই যে কষ্টে এই মাঠটা ভোট দিলে আর আমার দাড়ি পাল্লাই করতে বলছে আমার দিদি দেওয়া দাড়ি পাল্লাই বাপে কম হয় দেখতে দাড়ি পাল্লাই বাপে কম নেই দেখতে আমার দিদি দেওয়া বললাম তোরা রসুন আমাকে বুঝছে বাপে কম হইব দিদি মাঠটা বললাম যিনি দাড়ি পাল্লার প্রার্থী তারা জিজ্ঞেস করতে ভাই আমি কয়টা মামলা হয়েছে কয়দিন আপনি হাসিনার বিরুদ্ধে আসলাম ফুলবাইরা একটা ছবি দেখেন ভাই ফুলবাইরা আপনি খুঁজি হাসিনার গতিতে আগুন জ্বালা একসাথে একদিন কইসুন একটা বেশি দেখেন হ্যাঁ ওই যে স্বতন্ত্র প্রার্থী বলতে বললাম না হ্যাঁ ও কিছু জমাই ওই বক্তৃতা করেছিলাম আমি প্যাকেট খুলে নামবো আপনারা বলবেন সে আমাকে সব করে হ্যাঁ তো বাবাই ফারুক সাহেব তো মাটির মধ্যে বই বই খাইছে চা গরমে চা খাইছে একটু কালা হয়েছে যদি ওর উপরে ফসল একটু কালা হয়েছে বা কোনোদিন একটা মিটিং করছে একটা কর্মীদের দমক দিচ্ছে ওরা বইলো এই কর্মী মন খারাপ করছে আমার দমক বললো হ্যাঁ তো দমকটা সুযোগই না এটা কোনো চলছেই না আপনি কাম করে তো বলবো এটা কামই করছো না বলবো করতে সাবধান ভাই এরা শুরু হয়ে বলে এ কথা কি বললাম 18 সালে এখন দল নিষিদ্ধ হয়ে গেছে খালেদা জিয়া তো সবারই মা আছেন বাংলাদেশে খালেদা জিয়া খালি বিএনপিতে কি আছেন না বাংলাদেশে সবার মা আছেন খালেদা জিয়া এই যে মুনাফেকের দল খালেদা জিয়ার আতঙ্ক আমার জীবনটা বাঁচায় না খালেদা জিয়া আমার বিএনপি হলে একটা কতটা হইলে মায়ের তো মায়ের চরিত্র মায়ের চরিত্র খারাপ বাবা সব সন্তানই মা খালেদা জিয়া একবার দয়া করে ধানের শীষ মার কেন দিল 18 সালে এই যে ডাক্তার শফি ওর দাঁড়িয়ে বলার ভোট দিলে ব্যস্ত তুই যেমন 18 সালে নির্বাচন করে মিরপুরতে ধানের শীষ করে তুই তারা ওর ব্যস্ত করতে কই আসছ এদিকে বললেন এরা মুনাফেকের দল এরা আঙ্গসে কত সুন্দর কথা বলবো খুব মোবাইল টোবাইল দেখলে একটা হাদিস কোরআন শিখছে হাদিস কোরআন বলতে আমার কাম না হাদিস কোরআন করার লেগে মুক্তি মাওলানা আল্লাহ একটা লাইন বলে দিছে কারা কারা হাদিস কোরআনের বয়ান করবো হ্যাঁ পড়ালেখা করছে এমবিবিএস ভেরি বয়ান দেয় কেমন তোর কাম করা চিকিৎসা করবো তুই দিয়েছ তাহলে হুজুরা করবো কি আপনারা যে বছর বছরে অনেক কষ্ট করে হুজুরা নিয়ে মুসলমান করে ওয়াজও নাই লেবার কামটা কি আমরা কাছে অনুরোধ করে বলি দয়া করে বলছি এবার যে সুযোগ মিস করেন না ফারুক সাহেব মামুন সাহেব একটা কথা বলছে যে দক্ষিণ উন্নয়ন হইব আমার যদি আপনি যেই গাইটা আমাদের দুধ বেশি দেয় আমি একটু খেয়াল বেশি খাওয়াই আপনি খাওয়াই যে যেই গাইটা দুধ বেশি দিব হয়তো একটু খেয়াল বেশি খাওয়াই নাকি দেখ বলো একটু দুধ বেশি দেয় দুধ না দেবে আমার খেয়াল বেশি দূর লাগবো এটা কি পারবো নাকি
এমপি হলে আঙুল হলে খাওয়া লাগবো, না হলে আঙুল খাওয়া লাগবো। আমরা আমার বাড়ি এক খেলো ভোটটা দিয়া এবার দেখেন, আমি আপনার বলছি আমি যারা করা আমি দেওয়া করা উন্নয়ন যাবে করুন লাগবো ভাই, কিন্তু আপনারা কথা দেউন লাগবো। দেওয়া মানুষের সর্বকালের সবচেয়ে নিরাপদ সংখ্যক ভোট পায় এই দেওয়া ইউনিয়ন বিএনপি গাড়ি আপনারা প্রমাণ করে দিবেন। আমি ইতিমধ্যে আমি খুব খুশি হয়েছি, আমাদের করিম ভাই আছেন, আমাদের সব নেতারা এখানে আছে, আমাদের মামুন ভাই আছেন, আমাদের আশিক ভাই, আমার বড় ভাই সবাই আছেন, আমাদের জমিতুল্লাহ সাহেবের হুজুর আছেন। খেলা অরিজিনাল হুজুর পার্টি, খেলা কিন্তু করে বেসতে টিকিট দেয় না। ওই যে জমিতুল্লাহ ভাই পয়সা আমার হুজুর, খেলা কিন্তু অরিজিনাল, খেলা কিন্তু কেউ কাছে কয় না বেসতে টিকিট দিই। জামাত ইসলামকে আজকে পর্যন্ত কইছে যে দেশের ইমাম মসজিদ আমার খতিব ঘর কে দেন কইছে, তারেক সাহেব কইছে যাদের জন্ম আর মৃত্যুর সময় এই পুরা জীবনে আমার জীবনে যখনই কোনো খারাপ সময় আয় আমরা হুজুরের কাছে যাই, পানি ভরা খাই, ফুল হই, একটু হুজুর একটু মাথা রাতায় দিই, আমার একটু শরীরটা খারাপ লাগলে আমি হাফিজুর কাছে যাই, হুজুর দোয়া করে দিই। জন্ম থেকে মৃত্যু ওনারা সবসময় আমার সাথে উপকৃত থাকেন, ওদের অনেকেরই ভালো দিন চলে না। এটা জিয়াউর রহমানের ছেলে আর খালেদা জিয়ার ছেলে তার মাথা ঢুকছে যে প্রত্যেক মসজিদে ইমাম মসজিদে আমার মাদ্রাসা খতিবরা প্রতি মাসে একটা সম্মানী ভাতা পাবে এবং 2টা বড় ঈদে 2টা বড় পুরস্কার থেকে দেওয়া হবে, তাতে তারা এই বাংলাদেশে শান্তিতে ধর্মপ্রচার করতে পারে। নামাজের দলের মিছিলে কেলা জামাত ইসলাম বিরাট ইসলাম 13 সালে যে হেফাজতের গুলি চালাইলো, হাজার হাজার পুরাবন্ধে গুলি করে মারলো, একদিন তো কোনদিন একটা নেওয়া করিয়া না যায়, এটা তো নিন্দনীয় হয়েছে। একমাত্র বাংলাদেশে তখন কান্না দিয়ে বলছে যে এটা অন্যায় অত্যাচার, বিএনপির লোকজন যে যেখানে আছে শিশু হামের আগে আমাদের রক্ষা করেন, এদের পাশে তারা বর্ণামীর শেষ আছে। আর বক্তব্য লম্বা করি না, ভারত ভাই আমার বক্তব্য রাখবো। আরেকটা লোকের নাম আমার খুব মনে পড়ছে আজকে, পলাশ ভাই আমার বড় ভাই, আজকে আমাদের মধ্যে নাই, খুব ভালো একজন মানুষ ছিলেন, এ দলের জন্য অনেক শ্রম কাজ দিয়েছেন। তবে একটা কথা আপনাদের আশ্বস্ত করতে পারি, টিভি দেখেন, মোবাইল দেখেন, সবকিছু দেখেন, যিনি আগামী দিনে বাংলাদেশের নেতা হবেন জনাব তারেক রহমানকে দেখেছেন মসজিদে ইমামকে নিজের সামনের চেয়ারে বসিয়েছেন, উনি প্রমাণ করে দিয়েছেন আমি আমার শরীরে শহীদ জিয়া আর বেগম খালেদা জিয়ার রক্ত, এই রক্ত মৃত্যুকে বেছে নেয়, তবুও বাংলাদেশের মানুষের সঙ্গে এই রক্ত কোনদিন বেইমানি করতে পারে না। আগামী দিনের নেতা তারেক রহমানের শরীরে যাদের রক্ত, তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে আমাদের জীবন আগে বাংলাদেশ ধানের সৃষ্টি দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের অভিভাবক জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন সাহেবকে বলতে চাই, আমরা তো আশিক ভাইয়ের নেতৃত্বে দেওখোলা ইউনিয়ন থেকে আপনারা সহযোগিতা করে সর্বোচ্চ ভোট দিবেন এবং ফারুক ভাই ইনশাআল্লাহ সর্বপ্রথম দেওখোলা থেকে উন্নয়নের কাজ শুরু করবে, এটা আমাদের সামনে কথা দিতে হবে। এই প্রত্যাশা রেখেই এখন আপনাদের সামনে কথা বলবেন, বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, জিয়াউর রহমানের প্রার্থী জনাব আখতার আলম ফারুক ভাই। আখতার আলম সম্মানিত সভাপতি, জনাব প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। রুকনের আবেগঘন বক্তব্যে আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে। সত্যি প্রত্যেকটা কথা অনেক গুরুত্ব বহন করে, তো আমরা যেন রুকনের বক্তব্যের কথাগুলো মনে রাখি, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। অনেক বক্তব্য শুনেছেন আপনারা, সংগ্রামী নেতৃবৃন্দ। নির্বাচন খুব সন্নিকটে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে।
আমরা কিন্তু এই নির্বাচনের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছিলাম বিগত 17 বছরে। তার সাথে সাথে আমরা এটাও ভুলে গিয়েছি যে 17 বছরে আমরা ভোট দিতে পারি নাই বা ভোট কেমনে দিতে হয়। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে গত 17 বছরে 3টা নির্বাচন হয়েছে, আমরা ভোট কেন্দ্রে গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে দেখেছি আমরা যে আমাদের ভোট অন্যরা দিয়ে দিয়েছে। কিন্তু এইবার কিন্তু আপনার ভোট আপনাকে দিতে হবে। এইবারের ভোট কেউ দিতে পারবে না। যদি আপনার ভোট আপনাকে দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে। যদি আপনি ভোট কেন্দ্রে না যান তাহলে আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে। শুধু আপনি একা যাবেন না, আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন আপনার পরিবারের যারা ভোটার, বিশেষ করে আপনার বাবা মা, ভাই বোন, আপনার ওয়াইফ, তাদেরকে সবাইকে সাথে নিয়ে যাবেন। এবং এবারের ভোট শুরু হবে সকাল 7:30 থেকে। আপনারা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন নাস্তা করে। লাইনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নমিনি তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন, যাতে উনি সংসদে গিয়ে আপনাদের ফুলবাড়িয়ার বিগত 17 বছরে যে অসমাপ্ত কাজগুলি রয়ে গেছে এবং যে কাজগুলি হয় নাই সেই কাজগুলি করার সুযোগ করে দেবেন। এই আহ্বান আপনাদের প্রতি রইল। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের প্রতিটা ভোট কেন্দ্রে একটা কমিটি হয়েছে, নির্বাচনী পরিচালনা কমিটি। তো আমরা বিগত সময়ে বাজারে বসে আমরা আলোচনা করতাম বা আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়েছি বা মিটিং করেছি। তো আমার অনুরোধ থাকবে, যারা নির্বাচনী পরিচালনা কমিটির যারা সদস্য বা দায়িত্ব পালন করছেন, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে নির্বাচনের কমিটি 3টা অথবা 4টা কমিটি বানাবেন, 5 জন করে। এই কমিটিগুলা আপনারা মানুষের কাছে যাবেন ভোট যাওয়ার জন্য, মানুষের বাড়ি বাড়ি যাবেন। ওই অফিসে সারাক্ষণ বসে থাকবেন না বা বাজারের চার স্টোরে বসে থাকবেন না, মানুষের কাছে গিয়ে ভোট যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলবেন যে বিগত সময়ে বিএনপি যখনই ক্ষমতায় ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল, দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে ছিল, আইন শৃঙ্খলা রক্ষা সন্তুষ্ট ছিল। এই কথাগুলো বলবেন। আর 8টা দফা যে আমাদের যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের যে ভাতা এবং অন্যান্য কৃষি ঋণ মুক্ত, এই কথাগুলো মানুষকে, সাধারণ মানুষকে বুঝাবেন। মানুষ কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। বিগত 17 বছরে মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা খালি মানুষের কাছে যান, একটু বোঝান, তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আশা করব 12 তারিখ এই দেওখোলাবাসী ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে, তারপরে প্রথম আমি সভা কিন্তু আপনাদের দেওখোলাতে করেছি। তো ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে আমি সংসদে যেতে পারি তো প্রথম আপনাদের কাছে আসবো, আজকে কথা দিয়ে গেলাম।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলি অতিবাহিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে ধৈর্য সহকারে দীর্ঘ সময় আমাদের সকলের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 6টার সময় আমাদের সকল এজেন্টদেরকে কাজ দেওয়া হবে। এর পূর্বে রাত্রে আমাদের একদল কেন্দ্র পাড়া দিবেন, একদল সকাল 5:30 কেন্দ্রের সাথে থাকবেন। মনে রাখবেন, প্রথমে আপনারা ভোট দিবেন, পরিবার ভোট দিবে, তারপরে আপনাদের পরিবার ভোট দিয়ে পরে বাড়িতে যাবেন আপনাদের সকালে নাস্তা খেতে। খুব ষড়যন্ত্র হবে, কারণ এরা কিন্তু পিছনের মুনাফেকের দল। তাহলে সবাই খুব হুঁশিয়ার যে আস্তে ধীরে যায়, 8টা 9টা 10টায় বিএনপি হিসাবে আমরা পরে গেলে অসুবিধা নাই। বিষয়টা এরকম না, ভোট কিন্তু সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। এটা খুব ভালো মাথায় রাখবেন যে আমাদের ভোট শুরু হওয়ার 1 ঘন্টা আগে কেন্দ্রের সঙ্গে অবস্থান করতে হবে। ধন্যবাদ। কর্তৃক আয়োজিত বিএনপি ও সংগঠন সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছে। আমি দেওখালা এনাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে 9টি ওয়ার্ড থেকে যেভাবে নেতা কর্মীরা স্কিম নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ